আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুবই ভালো এবং সুস্থ আছো। তো আমরা করেছিলাম তপন স্যারের অনুশীলন এমসিকিউ সলভ। তো আজকে আমরা দেখবো হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখো, কোন বস্তুর উপর এফ বল প্রয়োগে বলের দিকের সাথে থিটা কোণ করে বলের প্রয়োগ বিন্দুর সাথে এস সরণ হলে পরিমাণ চাইছে আমার। আচ্ছা, তো দেখো আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট এস। ঠিক আছে, এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, ডাব্লিউ হচ্ছে কাজ। তো দেখো এখানে ফর্মুলা কি আছে, এটা হচ্ছে ঘ নাম্বারটা আছে। আমরা জানি এখানে আরেকটা জিনিস শিখতে পারো যে এফ ডট এস সমান সমান হচ্ছে এফ এস কস থিটা। আমরা জানি ডট গুণ করলে কস থিটা হয়। দেখো কস থিটা কিন্তু ওখানে কোনো অপশনে নাই, অপশনে জাস্ট এফ ডট এস এ কিন্তু আছে। তো এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি কাজের এককের সমতুল্য? আচ্ছা, তো কাজ আমরা জানি কি জুল। ঠিক আছে, এটা দেখলাম যে এফ ডট এস। ফোর্সের জন্য বা বলের জন্য নিউটন, আর স্বর্ণের জন্য হচ্ছে মিটার। তার মানে কাজের এককের সমতুল্য হচ্ছে নিউটন মিটার, আর একটা হচ্ছে জুল। অপশনে কিন্তু জুলটা নাই, অপশনে আমাদের আছে নিউটন মিটার। এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আসো যে বল ও সরণের মধ্যবর্তী কোন মানের জন্য বলের দ্বারা কাজ সম্পন্ন হবে। আচ্ছা, তো দেখো এখান থেকে মনে রাখবা যে পজিটিভ কাজ বা ধনাত্মক কাজের জন্য একটা ফর্মুলা, ঋণাত্মক কাজের জন্য একটা, শূন্য কাজের জন্য একটা। হ্যাঁ, লিখে দিচ্ছি, শূন্য কাজের জন্য একটা। ধনাত্মক কাজের জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে ফর্মুলা আছে সূত্র, যেটা আমরা জানি যে 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান আর 90 থেকে ছোট থিটার মান, তখন হচ্ছে ধনাত্মক কাজ হবে। ঋণাত্মক কাজের সময় কি হবে দেখো, ঋণাত্মক কাজের সময় 90 থেকে বড় হবে থিটার মান, কিন্তু 180 ডিগ্রির ছোট অথবা সমান হবে। আর শূন্য কাজের জন্য আমরা জানি 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এখন শূন্য কাজ। আচ্ছা, এখন দেখো তোমরা কি মনে রাখতে পারো এখান থেকে 90 কেন আসে। দেখো আমরা জানি যে এফ ডট এস সমান সমান এফ এস কস 90 কস থিটা। এখন কস 90-র মান কিন্তু শূন্য, যখন 90 ডিগ্রি হয় তখন হয় কস 90। কস 90-র মান হচ্ছে শূন্য, তার মানে ওয়ার্ড ডানটা আসে হচ্ছে শূন্য। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমাদের দেখো বলছে যে বলের দ্বারা কাজ মানে ধনাত্মক কাজ, বলের বিরুদ্ধে কাজ মানে ঋণাত্মক কাজ। তো ধনাত্মক কাজে পজিটিভ ওয়ার্ক ডানের জন্য আমাকে 90 ডিগ্রি ছোট হতে হবে। চারটা অপশনের মধ্যে দেখো একমাত্র 60 ডিগ্রি হচ্ছে অ্যান্সার, কারণ 90 থেকে ছোট এটাই আছে। পরবর্তী প্রশ্ন দেখো যে কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল ও সরণের মধ্যে কোণের মান। আচ্ছা, এটা খেয়াল করো। আমরা জানি যে 0 থেকে 90-র মধ্যে থাকলে থিটা কাজ হয় ধনাত্মক। সবচেয়ে বেশি কখন হবে, সবচেয়ে বেশি কখন, যখন হচ্ছে cos এর মান 0 হবে। ঠিক আছে, এফ এস cos 0, কারণ আমরা জানি cos 0 মান হচ্ছে 1, তার মানে যখন কাজটা হবে হাইয়েস্ট। ঠিক আছে, কোনো মান কমবে না। সো cos 0 বা 0 ডিগ্রির সময় কাজ হবে সর্বোচ্চ। একটি ব্যক্তি 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় ওঠায়, অপর একটি ব্যক্তি একই বস্তুকে 60 সেকেন্ডে। তোমাকে চাইছে কি, চাইছে হচ্ছে কাজের অনুপাত। আমি কিন্তু ক্ষমতার কিছু বলা নাই, তার মানে এখানে টাইম যাই হোক না কেন ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, 30 সেকেন্ডে করুক, 60 সেকেন্ডে করুক, ডাজেন্ট ম্যাটার। কেন? কারণ কাজ চাইছে, আমার ক্ষমতা চাই না, কাজের মধ্যে কিন্তু টাইম নাই। তো আমরা জানি কাজের জন্য কি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু mgh। এইচ হচ্ছে উচ্চতা বা হাইট, এম ইন্টু জি হচ্ছে তোমার বেসিক্যালি ফোর্স। ঠিক আছে, তো এখান থেকে দেখো বস্তু কিন্তু সেম, মানে একটি বস্তু, ওরা একই বস্তুকে, মানে বস্তু দুটা সেম, মানে মাস হচ্ছে সেম বা ভর হচ্ছে সেম, একই। দুজনে উঠেছে আমার 1 মিটার, মানে হাইটও সেম। যেহেতু এই দুটা সেম, আর আমরা জানি যে জি এর মান বা অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু কনস্ট্যান্ট 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কনস্ট্যান্ট মানটা, সেহেতু আমাদের কি হবে যে দুজনে কিন্তু সেম পরিমাণ কাজ করছে, এদের কাজের অনুপাত হবে 1:1। ঠিক আছে, এরপরে আসো, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ হবে শূন্য। আচ্ছা, একটু আগে আমরা বলছিলাম যে এফ এস কস 90, কস 90 এর মান হচ্ছে 0, তার মানে কাজ হবে শূন্য 90 ডিগ্রি হলে। এরপরে আসো, বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা কোণ হলে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজের শর্ত। আমরা একটু আগে দেখছিলাম এই যে এটাই,
এই যে ঋণাত্মক কাজের শর্ত, ঠিক আছে, 90 থেকে বড় বাট 180 থেকে ছোট অথবা সমান। তো অ্যান্সার দেখো এই যে এটা 90 থেকে ছোট বা 180 থেকে ছোট বা সমান, সরি 90 থেকে বড়। একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে, তো ধরো আমি মার্বেলটাকে বেঁধে সুতায় ঘোরাচ্ছি বৃত্তাকার পথে ভাবে। আচ্ছা, তো এই সুতার সাথে মার্বেলটা বাঁধা আছে, মার্বেল ধরো এখানে কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে, যারা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই দেখো কেন্দ্রের দিকে কাজ করবে কেন্দ্রমুখী বল, ঠিক আছে। কেন্দ্রমুখী বলের সাথে এই মার্বেলটার সরণের দিকে কিন্তু এদিকে ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর মার্বেলটা যেতে যাচ্ছে এদিকে, বলটা কাজ করতেছে এইদিকে। তো দেখো বল এবং সরণের, ঠিক আছে, বল এবং সরণের মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, 90 ডিগ্রি, রাইট। যেহেতু 90 ডিগ্রি আমরা জানি কি এফএস কস 90 0, কাজ হবে শূন্য, মানে বেসিক্যালি কোনো কাজ হবে না, ঠিক আছে। বৃত্তাকার পথে যদি একটা মার্বেলকে ভাবে ঘুরাই, আলটিমেটলি কোনো কাজ হবে না। বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ হয়, যদি ধনাত্মক কাজ হওয়ার জন্য কি বলছিলাম আমরা, যে মধ্যবর্তী কোণ শূন্য হতে পারে, ঠিক আছে। একটু আগে বলছিলাম যে কথাটা, এটা কিন্তু বারবার আসছে, খেয়াল করছো? এই যে শূন্য অথবা 90 থেকে ছোট বাট শূন্যের সমান অথবা বড়, তাহলে ধনাত্মক কাজ। তো এই কথাটা এখানে বলছে, দেখছো, ধনাত্মক কাজ হয়ে যাচ্ছে শূন্য হয়, বাকিগুলো দেখো বাকিগুলো কিন্তু হয় না। একটি কণার উপর এফ ইকুয়ালস টু এত বল প্রয়োগে কণাটি এত সরণ ঘটে, কাজের মান কত? তো আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট আর, তো জাস্ট ডট গুণ করলে হয়ে যাচ্ছে আমার। দেখো দুই সবগুলোর গুণ আমরা জানি, ডট গুণে 2 প্লাস 3 ইন্টু 1 মানে 3 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1, তো আমার অ্যান্সার হবে হচ্ছে 4 জুল। জাস্ট ডট গুণ করে দিচ্ছি, আমরা জানি ডট গুণ কি হয়, সহগুলোর গুণ হয়, ভেক্টরে পড়েছিলাম, তো সেই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। অ্যান্সার হচ্ছে 4 জুল। পরের ম্যাথে দেখো যে 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে কত কাজ করতে হবে যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তো দেখো আমাকে ডিগ্রি দিয়ে দিচ্ছে, তো আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। এখান থেকে তুমি বলতে পারো যে ডাব্লিউ হচ্ছে 10, এস হচ্ছে 100, কস 60 ডিগ্রি, cos 60 মান হচ্ছে আমরা হাফ, আমরা জানি, সো 10 ইন্টু 100 ইন্টু হাফ। তো দেখো 2/10 এটা কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 5, অ্যান্সার হচ্ছে 500 জুল, 500 জুল। দেখো 500 জুল। পরের ম্যাথে যাও যে 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 3 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে, তোমার কিন্তু এত কিছু কিচ্ছু লাগবে না, যা বলছে 40 নিউটন 3 সেকেন্ড কিছু লাগবে না, আমাকে বলছে ধরে রাখতে। তো যদি ধরে রাখো তখন কিন্তু ডিসপ্লেসমেন্ট বা সরণ কিন্তু শূন্য, মানে কোনো কাজ কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এফ ডট এস আমরা জানি, এখানে এসটা কিন্তু শূন্য আসতেছে, ঠিক না, আর কোনো কাজ হবে না। তোমাকে যদি বলতো যে 2-3 মিটার উঁচুতে উঠাতে ডিসপ্লেসমেন্ট, তখন ডিসপ্লেসমেন্ট হলে কি হবে, গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ হবে। যদি উঠাও একটা বস্তুকে তখন একটা কাজ হচ্ছে, কারণ একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। বাট তুমি কিন্তু ধরে রাখতেছো, মানে আগের জায়গাতেই আসছো, সরণ হবে শূন্য, যার কারণে কাজ হচ্ছে শূন্য। আমাদের কোয়েশ্চেনে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যে কোয়েশ্চেনে কি আমাদের ধরে রাখতে বলছে নাকি সরানোর দেওয়ার কথা বলছে, ঠিক আছে, এটা দেখবো ভালো করে। 500 গ্রাম ভরের একটি বস্তুকে স্থির অবস্থান থেকে এত মিটার দূরে সরানো হলো। আচ্ছা 500 গ্রাম, এটা কিন্তু লাগবে না। কেন লাগবে না? দেখো আমাকে বলছে যে কি পরিমাণ কাজ করা হয়েছে। আমার বল দেওয়া আছে, সরণ দেওয়া আছে 1 মিটার, তার মানে 2 ইন্টু 1 মানে হচ্ছে কি 2 জুল। অনেকে বলতে পারো ভাই আপনার মাস কেন দিচ্ছে, মাসটা কিন্তু এখানে লাগবে না, কারণ দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় নিছে, এখানে কিন্তু জি এর এগেইনস্টে কোনো কাজ হয়নি বা গ্র্যাভিটির এগেইনস্টে কোনো কাজ হয়নি। যদি এমন বলতো যে উপরে উঠাইছে, তখন কিন্তু কি গ্র্যাভিটির এগেইনস্টে কাজ হতো, ঠিক আছে। এখানে তো সেটা লাগবে না। কেন লাগবে না? কারণ আমাকে বলছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিছে, উপরে ওঠানোর কথা কিন্তু এখানে নাই, এই কারণে কিন্তু ভরটা লাগবে না, জাস্ট দূরত্ব ইন্টু বল। একটি কণার উপর এত বল প্রয়োগ করলে কণাটির সরণ হয় এত, এই যে আগের নিয়মের মতোই, জাস্ট ডট গুণ, জানি
এফ ডট আর, এখানে 10 ইন্টু 2 মানে 20, সবগুলোর গুণ করবা জাস্ট 10 ইন্টু 2 প্লাস 20, 10 ইন্টু 2 মাইনাস 2 20, তো আমার থাকতেছে হচ্ছে গিয়ে 20 জুল। 20 জুল হচ্ছে কি অ্যান্সার। 20 কেজি মিটারকে জুলে প্রকাশ করতে বলছে আমাকে, তো আমরা জানি যে ডাব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ। আচ্ছা, কেজি মিটার, এটা দেখে কনফিউজ হওয়ার কিছু নাই, এটা বেসিক্যালি 1 মিটার বোঝায়, যে 1 মিটার সরানোর জন্য এত কেজি। তো দেখো আমার এখানে বেসিক্যালি এইচটা হচ্ছে 1, মাস বলছে 20, জিএম আমরা জানি 9.6, আর দূরত্ব দেখো 1, মানে কেজি মিটার ইন্টু 1, জাস্ট 9.6 দ্বারা গুণ করে দিলে আমার ম্যাথটা হয়ে যাচ্ছে। তো দেখো এটা হচ্ছে 196 আসবে। কিভাবে বললাম দেখো, তুমি যদি 9.6 কে 2 দ্বারা গুণ করো, তখন তোমার আসবে হচ্ছে 19.6, ঠিক আছে, 6 দুগুণে 12, সরি হ্যাঁ 19.6, 9.8 কে, হ্যাঁ 8 দুগুণে 16, 6 হাত থাকে 1, ঠিক আছে 19.6। তো আমি তো 2 দ্বারা গুণ করি না, আমি গুণ করছি কত 20 দ্বারা, একটা 0 বাড়ছে, একটা 0 বাড়লে কি এখান থেকে আরেকটা 0 যাবে, ঠিক আছে, এক ঘর এদিকে আগাবে, এই কারণে দেখো 196 জুল। মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু ক্যালকুলেটর নাই, তো আমাদের কিন্তু আসলে আলটিমেটলি এইভাবেই বের করতে হবে অ্যান্সার গুলো। বল ও সরণ ও কাজের মধ্যে সম্পর্ক আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, এফ এস কস থিটা হয়। দেখো কস থিটা যখন দিছে তখন কিন্তু আমার ভেক্টর সাইনটা সরানো লাগবে, তার মানে এটা ভুল, ক খ হয়, that's answer। এরপর দেখো একটি কণা এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হয়, স্থানান্তরিত হতে এত বল প্রয়োগ করা হলে কাজ কত, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল। আমরা জানি যে একটা বিন্দু থেকে যদি আরেকটা বিন্দুতে নেওয়া হয় তখন আমরা ভেক্টর বের করার জন্য করি কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে পরেরটা মাইনাস আগেরটা, ঠিক আছে। তো কি করবো তুমি দেখো, এখানে আছে 4, সো 4 মাইনাস 2 আই ক্যাপ প্লাস এখানে আছে 3, মানে 3 মাইনাস 5 জে ক্যাপ। আচ্ছা, তো এখান থেকে দেখো কি লিখতে পারো যে 4 মাইনাস মাইনাস 2 মানে হচ্ছে 6 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ। আচ্ছা, এটা হচ্ছে আমার সরণের মান, ঠিক আছে। এবার আমাকে বলছে যে কাজ করা হয়েছে কত, দেখো কাজ হচ্ছে মানে বল হচ্ছে 4 প্লাস 3i, তো আমরা জানি যে এফ ডট আর করতে হবে, এফ ডট আর আর এর মান। আচ্ছা, তো কি করতে হবে দেখো, ডট গুণ করতে হবে, মানে 4 ইন্টু 6 মানে 4 ছক 24 মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 3 3 দুগুণে 6, 24 মাইনাস 6 মানে হচ্ছে 18 জুল বা 18 জুল হচ্ছে কি অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 18 জুল, বাট 18 জুল এখানে অপশনে দেখো নাই, খুব সম্ভবত এটা 18 হতে পারে, মনে রাখো যে অ্যান্সার হচ্ছে 18 জুল, অপশনে 8 আছে, এটা খুব সম্ভবত এটা 18 হওয়ার কথা, তাহলে এটা অ্যান্সার দিবে আর কি, যদি 18 জুল থাকে অপশনে। পরবর্তী প্রশ্ন দেখো, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, একটু আগে আমরা বলছিলাম যে একটা মার্বেলকে ঘোরানোর সময় কেন্দ্রমুখী বল কাজ করে সেন্টারের দিকে এবং সরণ থাকে 90 ডিগ্রি কোণে, তো 90 ডিগ্রি যদি হয় বল ও সরণের মধ্যবর্তী কোণ, তখন কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হবে 0, কারণ এফ এস কস 90, কস 90 এর মান হচ্ছে 0, কাজ হচ্ছে 0। পরবর্তী প্রশ্ন দেখো, কোন স্প্রিং এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটলে স্প্রিং সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তাকে কি বলা হয়। আচ্ছা, এই জিনিসটা দেখো, আমরা জানি যে এফ ইজ ইকুয়ালস টু কে ইন্টু এক্স, কে ইজ ইকুয়ালস টু এফ বাই এক্স। আমাকে বলছে যে একক সরণ ঘটালে, মানে এক্স এর মান হচ্ছে গিয়ে 1, একক সরণ ঘটালে বিপরীত দিক থেকে যে বলটা কাজ করে আমরা জানি মাইনাস কে এক্স, ঠিক আছে, হ্যাঁ মাইনাস কে এক্স আমরা জানি। বিপরীত দিক থেকে কাজ করলে কি হবে দেখো, আমরা জানি যে তাহলে বলতে পারি যে কে ইজ ইকুয়ালস টু এফ বা এফ ইজ ইকুয়ালস টু কে, তাহলে যে বলটা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে স্প্রিং এর ধ্রুবকটা বা স্প্রিং ধ্রুবক। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হলো, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র হচ্ছে যে বি নাম্বার, ঠিক আছে, ফাইনাল
ইনিশিয়াল ইন্টিগ্রেশন করতে হবে, এটা ফর্মুলা। আচ্ছা, 25 নিউটন বল দ্বারা কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, স্প্রিং এর ধ্রুবক কত? তো এখান থেকে আমাকে বলছে, দেখো আমরা জানি যে F ইজ ইকুয়ালস টু kx, কে এর মানটা চাইছে, k ইজ ইকুয়ালস টু kf ডিভাইডেড বাই x। এখানে প্লাস মাইনাস আমি আনতেছি না, ঠিক আছে, কারণ দেখো বিপরীত দিকে বা ডিরেকশনে কিছু বলা নেই। আচ্ছা, তো f বাই x, ফোর্স হচ্ছে কত দেখো, 25 নিউটন, 25, 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1, ঠিক আছে। তো ভাগ করে দেখো কত আসে, আমাদের আসবে হচ্ছে 25 বাই 1/10, তো করলে আসবে 250 নিউটন। তো অ্যান্সার হচ্ছে 250 নিউটন পার মিটার, নিউটন পার মিটার, f বাই x, অ্যান্সার হচ্ছে সি। স্প্রিং ধ্রুবকের একক নিচের কোনটি? আমরা জানি নিউটন পার মিটার, আগে দেখলাম যে f বাই x। পরবর্তী ম্যাথ দেখো যে এল দৈর্ঘ্য এবং কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে সমান 4 টুকরা করা হয়েছে, প্রতি টুকরা স্প্রিং এর ধ্রুবক হবে কত? কে ইজ ইকুয়ালস টু 1 বাই কে প্রাইম প্লাস 1 বাই কে প্রাইম প্লাস 1 বাই কে প্রাইম প্লাস 1 বাই কে প্রাইম। জানি সমান 4 টুকরা করলে এটা অনেকটা যে তড়িৎ সূত্রের যে প্যারালেল সূত্রটার মতো হয়, সমান্তরাল সিরিজের সূত্রের মতো হয়। আচ্ছা, তো দেখো কি হবে, এখান থেকে কে প্রাইম তো কে প্রাইম থাকবে, 1 প্লাস 1 মানে 4 বাই কে প্রাইম ইনভার্স 1, কেটা কিন্তু আমাদের যে বড়টা স্প্রিং ধ্রুবক, এগুলো হচ্ছে প্রত্যেকটা ছোট ছোট খন্ডের স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। এখান থেকে কি আছে দেখো যে কে প্রাইম বাই 4 ইকুয়ালস টু কে, সেখান থেকে আমরা বলতে পারি কি যে কে প্রাইম ইকুয়ালস টু 4k, মানে ছোট যে স্প্রিং এর ধ্রুবকটা ছোটগুলার, সেগুলো হচ্ছে বড়টার 4 গুণ হবে, মানে হচ্ছে 4k। পরের ম্যাথে আসো, যে একটি স্প্রিং ধ্রুবক বলকে কেটে দুটি অংশকে এমন ভাবে ভাগ করা হলো যে একটি দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। আচ্ছা, তো আমরা এখান থেকে যদি দেখি, দেখো কে ইজ প্রপোর্শনাল টু 1 বাই এল, আমরা জানি যে লেন্থের সাথে কিন্তু স্প্রিং ধ্রুবকের রিলেশনটা ইনভার্স। আমাকে বলছে যে একটির দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, তো আমরা বললাম যে L1 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু L2, এটা অপরটা দ্বিগুণ। আর দেখো যেহেতু রিলেশনটা কিন্তু ইনভার্স, তো আমরা বলতে পারি যে 2k1 ইকুয়ালস টু k2, কারণ এটা দেখো ইনভার্স রিলেশন, L1 ইকুয়ালস টু 2L2 হলে কিন্তু 2k21 ইকুয়ালস টু k2 হবে, যেহেতু বিপরীত রিলেশন আছে তারা। আচ্ছা, তো আমাকে বলছে যে লম্বা স্প্রিংটির স্প্রিং ধ্রুবকের মান কত চেয়েছে। আচ্ছা, বাকিটা আমাদের যে বসা দিলে হচ্ছে না, যে 1 বাই k ইজ ইকুয়ালস টু 1 বাই k1 প্লাস 1 বাই k2 ইনভার্স 1, এটা আগে যে ফর্মুলাটা ইউজ করলাম সেটাই। আচ্ছা, তো 1 বাই k1, k1 তো আমাদের k1ই আছে, প্লাস 1 বাই k2, k2 এর মান কি দেখছিলাম আমরা, যে k2 এর মান কিন্তু 2k1 এর সমান, ঠিক আছে, সো প্লাস 2 ইন্টু k1। এখান থেকে আসো যে 2k1 নিচে থাকতেছে আমাদের, 2 দ্বারা গুণ করলে হচ্ছে 2 প্লাস 1 মানে 3 বাই 2k1, উপরে কিন্তু ফুল টাইম ধরে ইনভার্স ছিল। আচ্ছা, আমরা এবার দেখো এখান থেকে কি বলা যায়, হ্যাঁ, তো এখান থেকে দেখো কি বলা যায়, ইনভার্স করলে আমরা পাচ্ছি যে 2k1 বাই 3, তাহলে বলতে পারি যে 2k1 ইকুয়ালস টু 3k বা k1 ইকুয়ালস টু 3 বাই 2k। এটা একটু বড় হয়ে গেছে আর কি, বাট মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু ছোটখাটো ম্যাথ দেয়, আমরা দেখছি একটু টাইম লাগে, বাট করা যায়, এটা করা পসিবল, খুবই সম্ভব। আচ্ছা, তো অ্যান্সারটা কি হবে তাহলে আমাদের,
হ্যাঁ, দ্বিগুণ হলে অ্যান্সার হচ্ছে 3/2 কে। 3/2 কে বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি একটু দেখলাম এটা 3/2 কে। পরবর্তী ম্যাথে আসো, যে গতিশক্তির মাত্রা কোনটি? গতিশক্তির মাত্রা আমরা জানি যে ওয়ার্কের মাত্রা সমানই, ঠিক না? হাফ এম ভি স্কয়ার দিলে অ্যাকচুয়ালি আমাদের কি বলে এটাকে এফএস দিয়েও করা যায়। তো এফএস যদি আমরা চিন্তা করি তখন দেখো এম ইন্টু এ ইন্টু এস এটা বলতে পারো এফএস থেকে। তো এখান থেকে কি বলা যায় দেখো, মাসের জন্য হচ্ছে মাস, অ্যাক্সেলারেশন বা ত্বরণের জন্য হচ্ছে এল টি ইনভার্স টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা জানি। আর এটা কিন্তু সেকেন্ড ডিস্টেন্স মানে এল দূরত্ব, সেখান থেকে বলা যায় কি দেখো এম এল স্কোয়ার টি ইনভার্স টু, খুব সহজে বের করতে পারো এম এল স্কোয়ার টি ইনভার্স টু। 3 নাম্বার হচ্ছে অ্যান্সার। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক নিচের কোনটি? দেখো আমরা জানি যে কাইনেটিক এনার্জি বা কে ই কে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। পি স্কোয়ার বাই 2m এটা কিন্তু ফর্মুলা, ঠিক আছে? পি স্কোয়ার বাই 2m। আচ্ছা, অনেকে বলতে পারো যে ভাই ফর্মুলাটা কিভাবে আসছে, সুন্দর ডেরিভেশন আছে জানো। দেখো আমরা জানি গতিশক্তি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আমরা যদি উপরে নিচে দুই জায়গায় মাস দ্বারা গুণ করি, ভর দ্বারা গুণ করি, তখন আমরা পাচ্ছি হচ্ছে হাফ 2/m এম স্কোয়ার ভি স্কোয়ার। নিচে বুঝতে পারছো? উপরে এম দ্বারা গুণ করছি, নিচেও এম দ্বারা গুণ করছি। স্যার লিখে দিচ্ছি এম দ্বারা গুণ। গুণ তো অ্যাকচুয়ালি করিনি, মানে দুই পাশে এম গুণ করছে, বুঝছো তো জিনিসটা? লিখলে হচ্ছে না আসলে। হ্যাঁ, তো উপরে নিচে আমরা এম দ্বারা গুণ করছি। তো এম ভি স্কোয়ার তো আমরা বলতে পারি কি দেখো, যে এম ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম। এম ইন্টু ভি কি আমরা জানি ভরবেগের সূত্র, মানে ভরবেগ মানে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এভাবে কিন্তু ফর্মুলাটা আসছে যে গতিশক্তি সমান সমান পি স্কোয়ার বাই 2m। একটি রাইফেলের গুলি যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে? আচ্ছা, এর জন্য কি করবো দেখো, আমাদের গতিশক্তি দ্বিগুণ করা হয়েছে, সরি গতিশক্তি না, বেগ দ্বিগুণ করা হয়েছে। আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে আমাদের করছে কি যে হাফ এম 2v স্কোয়ার হবে, কারণ যে বেগ দ্বিগুণ করে দিচ্ছে আমাকে v ইজ ইকুয়ালস টু 2v। সেখান থেকে আমরা বলতে পারি যে 2 স্কোয়ার 2 দুগুণে 4, 4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, তার মানে 4 গুণ হবে আলটিমেটলি। গতিশক্তি দ্বিগুণ করলে অ্যান্সার হচ্ছে 4 গুণ। পরবর্তী ম্যাথ দেখো, যে সমায়তনের একটি লৌহ গোলক এবং টেনিস বলের ভরবেগ সমান হলে কি হবে? এখান থেকে দেখো কি হবে, আমরা জানি যে ভরবেগ সমান হলে দেখো ই কে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, ঠিক না? তো আমাকে বলছে যে ভরবেগটা সমান, মানে পি হচ্ছে সমান, পি সমান সমায়তন, আমাকে কিন্তু বলে নাই যে ভর সমান, আয়তন সমান বলছে। আমরা জানি যে রো ইকুয়ালস টু এম বাই ভি, মানে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। আচ্ছা, তো এখান থেকে আমরা বলতে পারি যে এম ইকুয়ালস টু রো ইন্টু ভি, মানে ঘনত্ব ইন্টু আয়তন সমান সমান হচ্ছে ভর। এক্ষেত্রে দেখো কি হবে আমাদের সম আয়তন, আমার ভিটা কিন্তু সমান, এটা কিন্তু সেম থাকতেছে, চেঞ্জ হচ্ছে আমার ঘনত্বটা। তো আমরা জানো যে টেনিস বলের ঘনত্ব বেশি নাকি লোহার বলের ঘনত্ব বেশি? অবভিয়াসলি টেনিস বলের ঘনত্বটা হচ্ছে কম আর লোহার বলের ঘনত্বটা হচ্ছে বেশি। তো লোহার বলের যদি ঘনত্ব বেশি হয়, আমি ধর লোহার বলের কথা বলতেছি, ধরো লোহার বলের ক্ষেত্রে দেখো যদি ঘনত্ব বেশি হয় মাস কিন্তু বেশি হবে, কারণ রো বেশি আর ভিতে কনস্ট্যান্ট। তো যদি এখানে এবারে এই ফর্মুলা আসে, যদি মাস বেশি হয়, লোহার বলের যদি ভর বেশি হয়, গতিশক্তি কম হবে, কারণ দেখো ভরের সাথে গতিশক্তির সম্পর্ক কি? ইনভার্স, বিপরীত সম্পর্ক। তো কি হবে, মাস বেশি হলে গতিশক্তি কম হবে, তার মানে যার হচ্ছে মাস কম তারই হচ্ছে আলটিমেটলি গতিশক্তি বেশি। তো এই দুটোর মধ্যে কি দেখো, টেনিস বলের কিন্তু মাস কম, ঠিক না? লোহা থেকে অবশ্যই টেনিস বলের ভরটা কম,
যার কারণে টেনিস বলের গতিশক্তি বেশি হবে। ঠিক আছে, এরপরে আসো। 50 কেজি একটি ভরের বস্তুর ভরবেগ 50 কেজি মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত? সুন্দর কোশ্চেন। আমরা জানি যে ইজ ইকুয়ালস টু বা ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম। এখান থেকে কি বলা যায় দেখো, পি স্কোয়ার মানে ভরবেগ বলে দিছে আমাকে 50, সো 50 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 50। 50 স্কোয়ার গুলো আমরা জানি কত হয়, আমাদের আসে হচ্ছে গিয়ে 2500, আর 2 ইন্টু 50 মানে 100। ঠিক আছে, সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, দুইটা শূন্য কাটা যাচ্ছে, অ্যান্সার হচ্ছে 25, তো 25 জুল। পরবর্তী ম্যাথ কি বলছে, একটি হাতুড়ির ভর হচ্ছে 1 কেজি, এত মিটার বেগে চলে পেরেকের মাথায় আঘাত করলো, পেরেকের সরণ হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, কতক্ষণ হাতুড়িটি পেরেকের সংস্পর্শে ছিল? সুন্দর একটা কোশ্চেন। দেখো আমরা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার মাইনাস 2as। আচ্ছা, দেখো ফাইনালি মানে আঘাত করার পরে কিন্তু সেটা আলটিমেটলি বেগটা শূন্য হয়ে গেছে, মানে 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস কত বলছে, সরণ 2 সেন্টিমিটার, তার মানে 0.02। ঠিক আছে, আচ্ছা ইউ তো 10 মিটার পার সেকেন্ড, তার মানে 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, আচ্ছা কোন করে দিই আমরা, 2 ইন্টু 0.2, এটা গুণ করলে হচ্ছে আমাদের আসে 0.04a। ঠিক আছে, এখান থেকে কি করা যায় দেখো, আমরা এটাকে পাশে নিয়ে যাই, তার মানে হচ্ছে 0.04a ইজ ইকুয়ালস টু 10 স্কোয়ার মানে 100। এখান থেকে আমরা বের করতে পারি কি, a ইজ ইকুয়ালস টু 100 ডিভাইডেড বাই 0.04 মানে 100 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 100। হান্ড্রেড গুণ করলে আসে আমাদের 10,000 ডিভাইডেড বাই 4, সো 10,000কে 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে কি 2500। তার মানে পেলাম হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণের মানটা হচ্ছে 2500। আমরা জানি যে v is equals to u minus at। এখান থেকে আমরা জানি যে ভেলোসিটি 0, u হচ্ছে 10। এখন আমরা অ্যাক্সেলারেশনের মানটা বসা দিলেই হচ্ছে, যে অ্যাক্সেলারেশন পেলাম একটা আমরা 2500 একটু টাইম, এখান থেকে আমরা বলতে পারি যে 2500 বা 2500t is equals to 10 বা টাইম is equals to 10 divided by 2500। 10 by 2500। আচ্ছা, এখানে আমরা বলতে পারি যে 0 বাদ 1 by 250 না, আচ্ছা 1 by 25 into 1 by 10, সো 1 by 25 মানে কিন্তু আমরা জানি, সহজ করে দেবো, উপরে নিচে আমরা 4 দ্বারা গুণ করি, সো উপরে নিচে 4 দ্বারা গুণ করলে আমাদের আসবে into 1 by 10। তোমরা জিনিসটা বুঝতে পারছো, এই যে 25 ছিল না, আমরা জাস্ট 1 by 10টাকে পাশে নিয়ে গেলাম, 250 থেকে 1 by 10 এর পাশে নিয়ে গেলাম, 1 by 25 রাখলাম, উপরে নিচে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করলাম, সো উপরে 4 নিচে হচ্ছে 100, 4 25 100, 4 একে 4। তো এবার আমাদের ম্যাথটা কিন্তু সহজ হয়ে গেছে এটা করার কারণে। দেখো 4 বাই 100 না, সো আমাদের আসবে 0.04 আর একটা 0 এর জন্য 0.004। তোমরা ম্যাথটা বুঝতে পারছো? এটা আবার দেখাচ্ছি। শুরুতে আমরা বললাম কি, দেখো আমাদের অ্যাক্সেলারেশন বের করা লাগবে, কারণ আমরা ত্বরণ জানি না যে কত ত্বরণ ছিল। আমাদের বলে দিয়েছে যে এই তো যে দূরত্ব হচ্ছে 0.002, ঠিক আছে, সেখান থেকে আমরা এটা বের করে নিলাম। আমাকে ইনিশিয়াল ভেলোসিটি দিছে বা হচ্ছে প্রারম্ভিক যে বেগটা দিছে 10 স্কয়ার, দূরত্ব হচ্ছে আমাদের 0.02, সেখান থেকে আমরা এটা বের করছি, এই কত আসছে, এ হচ্ছে 2500 আসছে আমাদের। এরপরে আমরা এই
এর মানটা এখানে বসায় দিচ্ছি জাস্ট, আমাদের মানটা চলে আসছে। ঠিক আছে, তো যাই, তো টেনশন দেখো 4 × 10⁻³ ঠিক আছে। এরপরে আসো হাতুড়ি দ্বারা সম্পাদিত কাজ। হাতুড়ি দ্বারা সম্পাদিত কাজ দেখো আমরা কি করতে পারি, আমাকে বলছে যে বেগ বলে দিছে, কেজি বলে দিছে, ½ mv² করে হয়ে যাচ্ছে এখানে। যদি দেখো ½ mv², হাফ তো হাফই, মাছ আমাকে বলছে হচ্ছে কি 1 কেজি, তো 1, ভেলোসিটি হচ্ছে 10, 10 10 100, 100/2 মানে 50 জুল। একটি কণার ভরবেগ হচ্ছে পি, গতিশক্তি দ্বিগুণ করা হলে নতুন ভরবেগ কত বলছে। আচ্ছা আমরা জানি যে ইকে = p²/2m, আমরা গতিশক্তি করেছি ডাবল মানে 2e করতেছি, 2e করার জন্য করতে হবে কি √2p² করতে হবে, দেখো তখন ডাবল হবে, কারণ √2² করলে 2p হয়ে যাবে, তো দুটো ডাবল হয়ে আসবে। তো অ্যান্সার হচ্ছে মানে নতুন ভরবেগ কত হবে, আমাদের নতুন ভরবেগ হবে √2p ডাবল করার জন্য। নিম্নের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি, তো আমরা জানি ½ mv² করতে হবে, ঠিক না। এবার আসো প্রথমটা কি বলতো, দেখো যে 3 মাস মানে 3 × m, বেগ হচ্ছে v, তার মানে আগেরটার 3 গুণ হবে, ঠিক না, কারণ v এর জায়গায় 1² 1ই থেকে 3 গুণ হবে, তার মানে 3 হবে। পরেরটা দেখো যে ভর 3m এবং বেগ হচ্ছে 2v, তো আমরা কি করতে পারি, দেখো ½ × 3m × 2v², তার মানে হচ্ছে ½ × 3 × 4 × mv², আমরা বলতে পারি যে 12 × ½ mv², মানে 12 গুণ হচ্ছে, এখানে হচ্ছে 12 গুণ, আমরা এখানে পেয়েছিলাম 3 গুণ হবে, এখানে হবে হচ্ছে কি 12 গুণ। পরেরটা আসো ভর হচ্ছে 2, বেগ হচ্ছে 3, তার মানে হচ্ছে ½ × 2m × v², মানে 3 × v² কত আসছে দেখো আমাদের 2 × 3 3 আর 9, 9 × ½ mv², 9 2 হচ্ছে 18, মানে আমরা পাচ্ছি যে এটা হচ্ছে 18 গুণ হবে 18। পরেরটা আসো ভর হচ্ছে m, বেগ হচ্ছে 4v, তো কি হবে দেখো m এর জন্য m, 4v মানে 4² করতে হবে, 4 4 16, এটা হচ্ছে 16, তোমাদের অ্যান্সার হবে হচ্ছে গিয়ে বি, সরি সি আর কি, ঠিক আছে 18। পরবর্তী প্রশ্ন দেখো যে নিচের কোনটি শক্তির একক নয়, কিলোওয়াট আওয়ার, কেন তো কিলোওয়াট আওয়ার কিন্তু শক্তিটা আচ্ছা এটা দেখো এটা কি হবে, এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, কিন্তু ভর বেগের সূত্র মনে আছে, কেজি মিটার পার সেকেন্ড কিন্তু ভর বেগের সূত্র, এটা কিন্তু শক্তির একক না, বাকি তিনটা কিন্তু শক্তির একক, এটাও একক, এটাও একক, এটাও একক। জানি W = PT, এখান থেকে আসে, বুঝছো। অনেকে বলতে পারো ভাইয়া যে কিলোওয়াট আওয়ার ওয়াট সেকেন্ড করে পেলেন, যেমন W = PT মানে পাওয়ার ইনটু টাইম, পাওয়ারের জন্য ওয়াট, টাইমের জন্য সেকেন্ড, তো ওয়াট সেকেন্ড, এই ওয়াটটাকে বলছে কিলোওয়াট, আর সেকেন্ডটাকে নিচে আওয়ারে, তো এই ধরো কিন্তু হয়ে গেল। আর নিউটন মিটার তোমাদের অলরেডি ক্লাসের শুরুতে একবার বলছি, অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা 200 গ্রাম ভরের একটি বস্তুকে 100 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে, ভূপৃষ্ঠ স্পর্শ করার আগ মুহূর্তের গতিশক্তি কত হবে। আমরা জানি কি যে স্পর্শ করার আগে পুরোটাই কিন্তু আমাদের গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে, পুরোটা যে পোটেনশিয়াল এনার্জি ছিল টোটালটাই কিন্তু কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, মানে পুরোটা বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে, যার কারণে আমরা বলতে পারি যে এখানে mgh দিয়ে কিন্তু করা যায় ফর্মুলাটা, mgh মাস হচ্ছে 0.2 200 গ্রাম, জি হচ্ছে 9.8 এবং হাইট হচ্ছে 10 মিটার মানে 10, তো কত হচ্ছে দেখো 2/10
ইন্টু 9.8 ইন্টু 10 10 10 কাটা 19.6 জুল 19.6 জুল। কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলো, উক্ত বস্তুর ভরবেগ বাড়বে কত? আচ্ছা, তো আমাকে বলছে যে ই কে 300% বৃদ্ধি, এই কথার মানে কিন্তু 4 গুণ করা হয়েছে। ধরো 1 গুণ, কোনোটা 1 গুণ বা 100%, তুমি যদি 3 গুণ বাড়াও তার মানে আরো 300% বাড়াইছো, তো ওটা 4 গুণ হচ্ছে আলটিমেটলি। 1 গুণ তো আগে থেকে ছিল, 300 গুণ বাড়াইছো, মানে টোটাল 4 গুণ। খেয়াল রাখবা 4 গুণ হয়েছে, তো 4 গুণ হয়েছে এখানে। উক্ত বস্তুর ভরবেগ বাড়বে, তার মানে আমরা জানি যে ই কে ইজ ইকুয়ালস টু পি স্কয়ার বাই 2m, রাইট? আমি যদি এখানে 2p হোল স্কয়ার দিই তখন কিন্তু এটা 4 গুণ হয়ে যাবে। 2 দুগুণে 4, সো 4 গুণ হবে। তাহলে আলটিমেটলি কি ভরবেগ ডাবল করতে হবে, মানে ভরবেগ দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করতে হবে। আমাকে কিন্তু বলা নেই যে কত গুণ করতে হবে, আমাকে বলছে যে ভরবেগ বাড়বে কত, দ্বিগুণ করা লাগবে, মানে 200 করা লাগবে। আগে ছিল আমার 100 বাই 1, করা লাগবে ডাবল। বাড়াতে হচ্ছে কত, আরো 100 বাড়াতে হচ্ছে না? সো এই 100 বাড়াতে হচ্ছে, তার মানে বাড়াতে হবে আরো 100। কোশ্চেন কিন্তু একটু ট্রিকি, ঠিক আছে, মানে কথা বলে একটু ট্রিকি। তোমরা খেয়াল করবা যে কি বলছে, বাড়াতে বলছে কিন্তু তোমাকে বলা নাই যে কত গুণ হবে, ঠিক আছে? 1 জুল গতি হতে কোনো বস্তুর গতির বিপরীতে 1 নিউটন বল। আচ্ছা, 1 জুল 1 নিউটন কত দূর হবে? 1 মিটার। সিম্পল জিনিস। আচ্ছা, পরবর্তী ম্যাথটা দেখো যে একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায় কত? দেখো, আমরা জানি কি যে E is equals to p স্কয়ার বাই 2 ইন্টু m। আমাকে বলছে যে ভরবেগ 50% বাড়াইছে, তার মানে 1, আগে যদি 1 ছিল এখন 1.5 হয়েছে। তুমি করবা কি যে 1.5 p হোল স্কয়ার ডিভাইডেড বাই 2m। 1.5 এর স্কয়ার আমরা জানি 15 স্কয়ার হচ্ছে 225, তো 1.5 এর স্কয়ার হবে হচ্ছে 2.25, কত লাগবে না, p স্কয়ার বাই 2m, তার মানে 2.25 গুণ বাড়ছে। আচ্ছা, আবারও খেয়াল করো বৃদ্ধি পায় কত, আমার কিন্তু বলা নেই কত গুণ হয়েছে। সেম কোশ্চেন কিন্তু, মানে সেম টাইপের কোশ্চেন কিন্তু আবার করছে। আমাকে বলছে বৃদ্ধি পায় কত, বৃদ্ধি হবে কত? দেখো 225 মাইনাস 100, আগে ছিল 100, তার মানে 125, 125% বাড়বে। ঠিক আছে, খেয়াল করবো কোশ্চেন বৃদ্ধি পায় চাইছে কিন্তু আমাকে। ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 5 মিটার দীর্ঘ একটি ঢালু পথে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুর গতিশক্তি। তো জিনিসটা অনেকটা এরকম, বুঝছো? এই যে ঢালু পথে, ধরো থিটা, ধরো এইচ, ঠিক আছে? তো আমরা করবো কি, দেখো আমার এই মানটা লাগবে, মানে এস লাগবে। তো এস এর জন্য আমরা জানি কি এমজি, এমজিএইচ সাইন থিটা করলে আমরা এই যে এটা পাবো, এই ঢালটা পাবো, পথটা পাবো, ঠিক আছে? এমজি সাইন থিটা করলে এখান থেকে দেখো কি করতে পারি আমরা, যে এম আমাকে দেওয়া আছে যে 100 গ্রাম, 0.1, জি হচ্ছে 9.8, এস চাইছে 5 মিটার, 5 মিটার হচ্ছে এস এর মান। সেখান থেকে দেখো কি আসতেছে আমাদের, ইন্টু সাইন 30, তোমরা জানি যে 0.1 ইন্টু 9.8 ইন্টু 5 ইন্টু হাফ, সাইন 30 এর মান হচ্ছে হাফ। তো এখান থেকে দেখো আমরা পাচ্ছি, আচ্ছা আমরা এখানে 9.8 না 10 ধরি, ম্যাথ করতে সুবিধা হবে। 10 আর হচ্ছে গিয়ে 0.1, এই দুটো কাটাকাটি চলে যায়, বাকি থেকে আমাদের 5/2 মানে হচ্ছে 2.5 আসে। 2.5 এর একটু কম আসবে, ঠিক আছে? 2.45। কি করতে বুঝতে পারছো? আবার দেখাচ্ছি, দেখো আমার লাগবে হচ্ছে হাইটটা, ঠিক না? মানে এইচ লাগবে, এমজিএইচ। তো এইচ বের করার জন্য করবো কি আমরা, যে এসটাকে আনতে হবে যে এমজিএস সাইন থিটা। তো 0.9 ইন্টু 5 ইন্টু সাইন 30,
তো দেখো আমরা করছি কি, এখানে আবার দেখাচ্ছি ফর্মুলা, মানে ম্যাথটা কমপ্লেক্স রাখতে পারে তোমাদের, কি করলাম বা দেখো 0.1 ইন্টু 9.8 কে আমরা 10 ধরছি আমাদের গণনা সুবিধার্থে। 5 to 5 sin 30 এর মান হচ্ছে হাফ। সো 0.1 আর 10 কাটাকাটি চলে যায়, থাকে আমাদের 5/2। 5/2 মানে হচ্ছে 2.5। এখন 2.5 তো তোমার অপশন দেওয়া নাই, একটু কম আছে, কারণ আমরা 9.8 একটু বাড়াইছিলাম, তাই মানটা একটু বেশি আসছে। এখন আমরা একটু কমাবো, ঠিক আছে? একটু কমালে দেখো কত আসবে, একটু কমালে দেখবে তোমার মানটা আসবে 2.45। ঠিক আছে? যেহেতু ক্যালকুলেটর নেই, আমাদের কিন্তু একটু ট্রিকি ওয়েতেই করতে হবে ম্যাথগুলো। 2 কেজি একটা বস্তুর ভরবেগ এত হলে গতিশক্তি কত হবে? খুবই সিম্পল ম্যাথ, p²/2m, 2 ইন্টু m, 2 কেজি, 2, অ্যান্সার হচ্ছে 2। ও না, কি বলি, অ্যান্সার হচ্ছে 1, 4/4, 1 জুল। বল ও শক্তির মাত্রা যথাক্রমে। আচ্ছা, বলের জন্য আমরা কি জানি, বল হচ্ছে F is equals to m into a, মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন, মানে mlt ইনভার্স 2। এটা হচ্ছে বলেরটার জন্য mlt ইনভার্স 2, মানে এই দুটো আগেই বাদ, বুঝছো? মানে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। শক্তির মাত্রা চেয়েছে, শক্তির জন্য কি আমরা করি যে ডট এস করতাম, ডট এস। সো কি হবে, m l স্কয়ার t ইনভার্স 2, এই হচ্ছে অ্যান্সার। একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কত হবে? দেখো, ভরবেগ দ্বিগুণ করছে, সো p²/2m আমরা জানি। সো ভরবেগ যদি দ্বিগুণ করো, সো 2p² হয়ে যাবে। এখান থেকে পাবো হচ্ছে 4 ইন্টু p²/2m, 4 গুণ হবে। একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে, যদি গুলির বেগ 4 গুণ করা হয়, তবে অনুরূপ কয়টি তক্তা সে ভেদ করতে পারবে? শর্টকাটটা হচ্ছে ভেদকৃত তক্তা ইকুয়ালস টু n² ইন্টু পূর্ববর্তী তক্তার সংখ্যা। ঠিক আছে? তো দেখো n² ইন্টু আগেরটা, এখানে nটা কি, nটা হচ্ছে যত বেগ, মানে বেগ বেগ যত গুণ করা হয়েছে। ঠিক আছে? দেখো কোশ্চেন কি বলছে আমাকে, বেগ করছে 4 গুণ, আগে কয়টা বাড়তো, আগে বাড়তো একটা, মানে হচ্ছে n² ইন্টু 1, মানে 4² ইন্টু 1, মানে হচ্ছে 16। এখন পারবে কিন্তু 16টা। শর্টকাট দিয়ে তোমরা সহজেই ম্যাথটা করতে পারবা। পরীক্ষা তোমাদের হাতে কিন্তু টাইম কম থাকে, 36 সেকেন্ড মেডিকেল ভর্তি পরীক্ষায়। 20 কেজি একটি বেগ হচ্ছে এত, গতিশক্তি কত হবে? আমরা বেগটাকে আগে নর্মাল মানে নিয়ে আসি, √4² প্লাস 5² প্লাস 6²। ঠিক আছে? সো দেখো কত আছে, √4×4 = 16, 5×5 = 25, 6×6 = 36। 36 প্লাস 25 প্লাস 16, এখানে আমাদের মান আসবে হচ্ছে 25 প্লাস 16 হচ্ছে 41, 77, √77। এটা কি আমাদের ভি এর মান? এবার হচ্ছে হাফ এম ভি স্কোয়ার করি, হাফ এম ভি স্কোয়ার সমান সমান হচ্ছে হাফ ইন্টু মাস কত বলছে, 20 কেজি, নিচে লিখি, হাফ ইন্টু 20 ইন্টু √77 স্কোয়ার, তার মানে আসবে হচ্ছে হাফ ইন্টু 20 ইন্টু 77। স্কোয়ার দিলে চলে যাচ্ছে। তো হাফ দিয়ে ভাগ করলে কত আসছে, সেখানে আসবে 10, 10 ইন্টু 77, তার মানে 770। ঠিক আছে? পরের ম্যাথে আসো। কোন গতিশক্তি গতিশীল বস্তুর গতিশক্তি ই কে, ভরবেগ পি বনাম। আচ্ছা,
আমরা জানি যে ইকে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। আমি যদি বোথ সাইড রুট করি মানে রুট ওভার ইকে করি, রুট ওভার ইকে ইজ ইকুয়ালস টু পি বাই 2m। তো রুট ইকে ইজ প্রপোর্শনাল টু পি, ফর্মুলা থেকে দেখো প্রপোর্শনাল হয়ে গেছে আমাদের। তো যদি প্রপোর্শনাল হয় তখন কি হবে, তখন আমরা জানি যে এটা হবে একটা সরল রেখা, ঠিক আছে? স্কোয়ার কিন্তু নয়, প্রপোর্শনাল হয়ে গেছে, বলছে রুটের সাথে। 1 সেন্টিমিটার পুরুত্বে 200 গ্রাম ওজনের মিটার স্কেলকে আনুভূমিক থেকে খাড়া করতে বিভব শক্তি কত হবে? তো আমরা জানি যে মিটার স্কেল, এই যে এটা ধরো মিটার স্কেল, ধরো 1 মিটার। এখানে কথা বলো, অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করে, বুঝছো? আমাকে কিন্তু বলছে 1 সেন্টিমিটার পুরুত্ব, লম্বা কিন্তু বলার নেই। মিটার স্কেল, মিটার স্কেল মানে হচ্ছে 1 মিটার, তার মানে এটা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার, ঠিক আছে? এটা খেয়াল করবো। অনেকে করে কি, অনেকে হচ্ছে পুরুত্বটা দিয়ে ম্যাথটা করে ফেলে, এখানে 1 সেন্টিমিটার ধরে ম্যাথটা করে ফেলে। না, মিটার স্কেল বলছে আমাকে, মানে 1 মিটার, সেন্টিমিটার কিন্তু না। সেন্টিমিটার হচ্ছে পুরুত্ব, দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার। তো নর্মাল থেকে খাড়া করলে আমরা জানি যে পুরোটা সেন্টার অফ মাস থাকে হচ্ছে কেন্দ্রে, যার কারণে আমরা করি কি, ভাগ করি mg h/2, কারণ এটা সেন্টার অফ মাস কেন্দ্রে। কেন্দ্রটা কিভাবে, যদি আমি লম্বা করি, এই লম্বা করলে এখান থেকে এই কেন্দ্রটা আসলে অর্ধেক দূরত্ব যাবে, ঠিক আছে? l/2 হয়ে যাবে বা h/2 হয়ে যাবে। টোটালটা যদি h হয় তখন এটা h/2 হয়ে যাবে, সেন্টার অফ মাসটা অর্ধেক যাবে। আচ্ছা দেখো h/2। তো এখন কি করবো আমরা, m মাস আমাকে বলছে যে 20 গ্রাম মানে 0.2, d হচ্ছে 9.8, হাইট হচ্ছে 1 মিটার মানে 1/2, 0.2 আর হাফ মানে হচ্ছে 0.1 ইন্টু 9.8, এখান থেকে আমরা পাই হচ্ছে 0.98 জুল। দেখো অপশনে কিন্তু 0.98 নাই, তো পরীক্ষার সাথে, ঠিক আছে? অপশনে কিন্তু 0.98 নাই, অপশন আছে 0.97। তো আমরা ক্লোজেস্ট অ্যান্সারটাই চুজ করব এখানে। কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি বস্তুর স্প্রিংকে মুক্ত প্রান্ত সঞ্চিত বিভব শক্তি হচ্ছে W is equals to half kx স্কয়ার। ফর্মুলা, বিভব শক্তির একক কোনটি? আমরা জানি শক্তির একক আলটিমেটলি জুল, তোমাকে বিভব বলুক যাই বলুক অ্যান্সার হবে জুল। এই উচ্চতায় একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? আচ্ছা এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। আমরা বললাম যে টোটাল হচ্ছে এইচ উচ্চতা, ঠিক আছে? ধরো টোটাল হচ্ছে এইচ, আমি তোমাকে বললাম যে এই উচ্চতা ধরো এটা হচ্ছে এইচ প্রাইম, এখানে গিয়ে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। কি হবে দেখো, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়েছে বলছে আমাকে, আমার চাইছে হচ্ছে উচ্চতা, ঠিক না? তো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো আমরা বলতে পারি যে mgh equals to ek plus ep, ঠিক আছে? এটা কিন্তু অনেকে আবার কনফিউজ করে ফেলবে, দাঁড়াও, অনেকে মনে করে এটা পরের লাইন, এটা পরের লাইন না, এটা হচ্ছে নর্মাল লাইন। ও যেটা বলছে ek is equals to 2 into ep, কোশ্চেনে যেটা বলা আছে। তো আমরা জানি যে mgh মানে টোটাল বিভব শক্তি, একদম এখানে যেটা ছিল, এখানে বিভব শক্তি টোটাল, এটা হচ্ছে যোগফল, গতিশক্তি বিভব শক্তির যোগফল, ইকে আর ইপির যোগফল। তো এখান থেকে কি বলতে পারি আমরা, যে ইকে ইজ ইকুয়ালস টু দেখো 2 ইপি, তো আমি বলতে পারি যে 2 ইনটু পোটেনশিয়াল এনার্জি প্লাস ইপি। এখান থেকে বলতে পারি যে mgh ইজ ইকুয়ালস টু 3 ইনটু ইপি। সো mgh ইকুয়ালস টু 3 ইনটু mgh প্রাইম। h প্রাইম কোনটা, যে যেটা যে দূরত্বে আসার পরে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়েছিল। আচ্ছা তো আমরা বলতে পারি এখান থেকে দেখো mg চলে যায়, যে h ইজ ইকুয়ালস টু 3 ইনটু h প্রাইম, অথবা h প্রাইম ইজ ইকুয়ালস টু h ডিভাইডেড বাই 3। টোটাল যে উচ্চতা তার 3 ভাগে 1 ভাগ যখন থাকবে তখনই গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। আমাকে কি বলছে দেখো, টোটাল উচ্চতা কত, h, আমি আসছে হচ্ছে h/3, অ্যান্সার হচ্ছে h/3, এই উচ্চতা যাওয়ার পরেই দ্বিগুণ হবে।
40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে ধরে রাখতে। আমরা করছি কিন্তু অলরেডি আগে, যে ধরার জন্য কিছুই লাগবে না, যদি আমরা নিচ থেকে উপরে তুলতাম তখন কাজে লাগবে, যদি ধরে রাখি এভাবে কোনো কাজ হচ্ছে না। 0 নিউটন। 2 নিউটন মিটার পার মিটার স্প্রিং এর এত মিটার বৃদ্ধি করলে বিভব শক্তি কত বৃদ্ধি পাবে? তো এখান থেকে আমরা জানি যে হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং ধ্রুবক আমাকে বলে দিছে, স্প্রিং ধ্রুবক হচ্ছে 2 নিউটন, আর এটা হচ্ছে 0.1 স্কোয়ার। সো এটা কাটা, এখান থেকে 1 মানে 1 ইন্টু 0.01, তার মানে অ্যান্সার হচ্ছে 0.01 জুল। একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, ভূমি হতে 5 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 4 গুণ হয়। সেম ম্যাথ, একটু আগে যেটা করলাম। টোটাল ধরো আমার একটা হাইট, টোটালটা হচ্ছে হাইট 5 মিটার উচ্চতায়, মানে এটা হচ্ছে 5, ধরো 5 মিটার, মানে বলতে পারি যে ধরো এটা এইচ প্রাইম, এইচ প্রাইম হচ্ছে 5 মিটার, ঠিক আছে। এখানে কি হয়, এখানে হচ্ছে গতিশক্তি বিভব শক্তির 4 গুণ হয়, মানে E is equals to 4 EP। তো আমরা জানি যে টোটাল উচ্চতা মানে mgh equals to ek plus ep, এখান থেকে বলতে পারি ek হচ্ছে 4 into ep plus ep, এখান থেকে বলা যায় যে 5 ep is equals to mgh, এখান থেকে বলতে পারো যে mgh equals to 5 into mgh prime। তো এখান থেকে কি বলা যায় দেখো, এখান থেকে বলা যায় হচ্ছে h prime is equals to h divided by 5। এবার কিন্তু আমাকে h বা টোটাল উচ্চতা বলা নেই, আমাকে বলছে h প্রাইমের মানটা, ঠিক আছে। 5 মিটার উচ্চতা এটা হচ্ছে। তো আমরা করবো সুন্দর মতো এই ফর্মুলা থেকে বসে দিচ্ছি, দেখো যে h প্রাইম ইকুয়ালস টু h বাই 5, তার মানে h ইকুয়ালস টু 5 ইন্টু h প্রাইম, তার মানে হচ্ছে 5 ইন্টু 5 ইকুয়ালস টু 25, তার মানে টোটাল উচ্চতা হচ্ছে আমাদের 25, ঠিক আছে। এরপরের ম্যাথে আসো। 80 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে মেঝেতে পড়ে এবং 20% শক্তি মেঝের প্রতিঘাতে হ্রাস পায়, বলটি মেঝেতে বাড়ি খেয়ে কত উচ্চতা উঠবে? এই ম্যাথটা খুবই সিম্পল, অনেকে হচ্ছে দেখে একটু ঘাবড়ে যায়, কথাটা একটু টাফ। তো তোমার কিছুই করা লাগবে না, জাস্ট 20% শক্তি যেগুলো চলে গেছে না সেটা বাদ দিয়ে দিবা টোটাল উচ্চতা থেকে। টোটাল 80, সো টোটাল ছিল আমার 80 মাইনাস 20% অফ 80, যেটু শক্তি গেছে সেটা বাদ দিব, তাহলে পেয়ে যাবে অ্যান্সার। তাহলে কত আসবে? 80 মাইনাস 20% কত হবে? 20/100 ইন্টু 80, এটা থাকবে 5, এটা হচ্ছে 4, 20 দ্বারা ভাগ করলে 4, তার মানে 4 4 16, 80 মাইনাস 16, 80 মাইনাস 16 করলে আসে হচ্ছে 64, তো অ্যান্সার হচ্ছে 64 মিটার। এই যে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন স্থানে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? সেম ম্যাথ, তাই করলাম না h/3। দেখো আমরা এটাও করে দিচ্ছি, ধর টোটাল এটা উচ্চতা ধরলাম h প্রাইমে হবে, গতিশক্তি হবে বিভব শক্তির দ্বিগুণ, ঠিক আছে। তো এটা কিন্তু ট্রাই করছি আমরা, মানে একদম হুবহু যে এই ম্যাথটা, আবার দেখাচ্ছি না জিনিসটাকে, তোমরা এটাই করো লিটারালি, এই যে হুবহু এই ম্যাথটা। আগে জাস্ট h উচ্চতা বলেছিল আমাকে, সেম ম্যাথ আমার আসছিল যে h ইকুয়ালস টু h/3, এখানে h/3 আমরা করছিলাম। এই জিনিসটাকে আমাদের এবার জাস্ট মান দিয়ে দিতে আর কিছু না। দেখো আমাকে বলেছে 30 মিটার, সেম ম্যাথ, আমি এখান থেকে জাস্ট h/3 করলেই পাচ্ছি, মানে 30/3 = 10, হুবহু আগের ম্যাথটার মধ্যে কিন্তু এটা। এরপর আসো, একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো, কত বেগে এটি ভূমিকে আঘাত করবে? এটা কিন্তু খুব সহজ একটা ম্যাথ। দেখো ভূমিতে যখন পড়ছে তার মানে কি, টোটাল যে শক্তিটা ছিল পুরোটা কিন্তু কনভার্ট হয়ে গেছে, ঠিক না? টোটাল যে এনার্জিটা ছিল টোটালটা কিন্তু কনভার্ট হয়ে গেছে।
সো টোটাল আমার ছিল হচ্ছে ধরো mgh, টোটালটাই কিন্তু কনভার্ট হয়ে গেছে, টোটাল যে পোটেনশিয়াল এনার্জি টোটালটাই কাইনেটিক এনার্জি চলে যাবে, হাফ mv স্কয়ার হয়ে যাবে। এখান থেকে mm বাদ দাও, আসলে v স্কয়ার ইকুয়ালস টু 2gh, মানে v ইজ ইকুয়ালস টু রুট ওভার 2gh সমান সমান রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু হাইট হচ্ছে আমার 20 মিটার 20, কত আছে দেখো, বিপিএস 40, মানে রুট ওভার 40 ইন্টু 10 মানে অলমোস্ট 400। আমি যদি 9.10 ধরি তখন অলমোস্ট 400 আসবে, ঠিক আছে। তো 400 এর রুট দিলে কত হবে, 400 এর 9.8 না, আমাকে বলে দিছে জি এর মান 10। তো দেখো আমি একটা সহজ করে দিলাম তোমার জন্য, আরো এখানে অলরেডি 10 বলে দেওয়া আছে। সো দেখো কত আসতেছে আমাদের 20, 400 রুট করলে 20 মিটার পার সেকেন্ড। পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি গতিশক্তির অনুপাত কত? মানে আগের ম্যাথের কন্টিনিউশন, ঠিক আছে, হ্যাঁ এটা কন্টিনিউশন। টোটাল 20 মিটার, 5 মিটার উঁচুতে গতিশক্তি বিভব শক্তির অনুপাত বলছে আমাকে। আচ্ছা এবার দেখো পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি গতিশক্তির অনুপাত কত হবে। তো এটা হচ্ছে আগের ম্যাথের কন্টিনিউশন, যে এই ম্যাথটা উচ্চতা ছিল 20 মিটার, সেখান থেকে আমরা করবো কি দেখো, টোটাল যদি 20 হয়, আমাকে বলছে যে 5 মিটার উচ্চতে, সো এখানে হচ্ছে ধরো 5 মিটার, তার মানে এখানে আছে 1 ভাগ, উপরে আছে 3 ভাগ, ঠিক আছে, ম্যাথ নিয়ে যাচ্ছে এখানে 1 এখানে 3 আছে উপরে। তো দেখো যদি এখানে চলে আসে তখন কিন্তু 3 ভাগ গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে, আর 1 ভাগ ছিল বাকি তোমার বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। তার মানে ইপি ইস টু ইকে বিভব আর গতিশক্তির অনুপাত ইজ ইকুয়ালস টু 1:3। এই যে 1 ভাগ বাকি ছিল পোটেনশিয়ালের জন্য, আর 3 ভাগ গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে 1:3। 10 মিটার উপরে 10 কেজি ভরের মুক্ত হয়ে পড়ন্ত বস্তু মাটি থেকে 5 মিটার উপরে, আচ্ছা মোট শক্তি, আচ্ছা ঠিক আছে মোট শক্তি। দেখো তোমাকে যদি বলে মোট শক্তি, তখন কিন্তু আমরা গতিশক্তি বা হচ্ছে বিভব শক্তিতে যাবো না, টোটাল হাইট ইউজ করবো, তখন আমরা 10 মিটার টোটাল ইউজ করবো, ঠিক আছে। মানে সোজা কথায় 5 মিটার আসার পরে দেখা যাবে যে কিছু কিছু হচ্ছে গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে, কিছু হচ্ছে বিভব শক্তি থেকে যাবে। তো আমার এটা দেখা দরকার নেই, কারণ দুটো যোগফলই হচ্ছে মোট শক্তি, যে কোনো পজিশনের মোট শক্তি হচ্ছে যোগফল। তো আমরা জাস্ট এখানে mgh করলেই হয়ে যাচ্ছে। মাস হচ্ছে 10 কেজি, মানে 10 ইন্টু 9.8, আর উচ্চতা মানে হাইট 5 মিটার, সো 10 মিটার হবে টোটালটা। 10 10 10 100 বা 980, ঠিক আছে 980। পানি মেঘে পরিণত হলে কৃতকাজ হচ্ছে mg, আমরা জানি, ঠিক আছে, mg ইন্টু h। আচ্ছা আমরা জানি যে রো বা ডেনসিটি বা ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। এখান থেকে বলতে পারি যে m ইজ ইকুয়ালস টু রো ইন্টু ভি, তার মানে এটাও রাইট এটাও রাইট, ঠিক আছে। এখান থেকে আবার দেখো কি বলছে যে রো ইন্টু ভি, আমরা জানি কি ভলিউম বা আয়তন সমান সমান কি এরিয়া, এরিয়া বা ক্ষেত্রফল ইন্টু হাইট বা লেন্থ, এ ইন্টু এল বা দৈর্ঘ্য। দেখো এল রো ভিজিএইচ, এল রো জিএইচ, তার মানে সবগুলো হচ্ছে অ্যান্সার। মানে যে ভিটা ছিল ভির বদলে আমি এ ইন্টু এল লিখতে পারি, ঠিক আছে। অসংরক্ষণশীল বলের উদাহরণ, আমরা জানি যে অসংরক্ষণশীল বল কোনটা, তোমার একটা সংজ্ঞা আছে সুন্দর, বুঝছো, যে একটি বস্তুকে তুমি একটা জায়গা থেকে সরায় ঘুরে যদি তুমি আবার আগের জায়গায় নিয়ে আসো, এটার কাজ যদি শূন্য হয় তখন এটাকে আমরা বলবো সংরক্ষণশীল বল। একটা বস্তু আমি এখান থেকে স্টার্ট করলাম, পুরোটা ঘুরে টুরে আবার আগের জায়গায় নিয়ে আসলাম, যদি এখানে কাজ শূন্য হয় তখন হচ্ছে অসংরক্ষণশীল বল, যদি কাজ শূন্য না হয় তখন শূন্য হলে সংরক্ষণশীল, কাজ শূন্য না হলে অসংরক্ষণশীল। তো আমরা জানি যে ঘর্ষণ বল, যেটা ঘর্ষণ বলে কি হবে, যে এই যে এই পথটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু, এই পথে একটা ঘর্ষণ হয় না, ঘর্ষণের কারণে কিছু বল
মানে ইউজ হয়ে যাবে, যার কারণে সেম থাকবে না। এ কারণে এটাকে অসংরক্ষণশীল বলা হয়, ঘর্ষণ বলকে। কোনটি সংরক্ষণশীল বল? আমরা জানি যে সংরক্ষণশীল বল হচ্ছে তড়িৎ বল। সান্দ্রতা, বায়ুর বাধা, ঘর্ষণ এগুলো সবই কিন্তু অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল হচ্ছে তড়িৎ বল। কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়? আমরা জানি যে আইনস্টাইনের একটা নীতি ছিল যে E = mc², খুবই পপুলার, সবাই জানে, অনেকে জানো এটা। তো এখান থেকে ইউজ করে দেখো, এই যে ভরটাকে আমরা যদি আলোর বেগে পাঠাতে পারি, তো এই ফর্মুলা ইউজ করে আমরা এটাকে গতি শক্তিতে কনভার্ট করতে পারবো। সো আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব। 0.5 কেজি টুকরোকে এত কিলোমিটার উচ্চতায় মেঘ হতে ভূমিতে পরিণত হলো ভূমিতে স্পর্শ করার মুহূর্তে। আচ্ছা, তো এটা বেসিক্যালি জিজ্ঞেস করতে হবে তোমার, স্পর্শ করার মুহূর্তে যেহেতু বলছে, তার মানে পুরোটাই কিন্তু আলটিমেটলি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে স্পর্শ করার আগ মুহূর্তে, একদম লাস্ট স্টেজে এসে। তো জিজ্ঞেস করলে হয়ে যাচ্ছে আমার, তার মানে হচ্ছে 0.5 ইন্টু 9.8 ইন্টু হাইট আমাকে বলছে 1.5 কিলোমিটার, মানে 1500 মিটার, সমান সমান দেখো, এটাকে আমি যদি 10 ধরি আর এটাকে আমি যদি হাফ ধরি, মানে হাফ ইন্টু 10 ইন্টু 1500, 750, মানে অলমোস্ট, দেখো এটা কাট দিয়ে মানে কাট করি, তখন 750, 7500 কাছাকাছি কোনো একটা মান আসবে। দেখো 7500 কাছাকাছি আমার এখানে একটা মানই আছে 7350। কেন হয়েছে? কারণ 9.8 কে আমি 10 ধরছিলাম। এভাবে করলে তোমাদের কিন্তু মানে ক্যালকুলেটর ছাড়া যে তোমার ম্যাথ করবো, এই মানে কাছাকাছি ভাঙতি যেগুলো থাকবে না, সো ভাঙতি মানগুলোকে তুমি একটা সলিড মানে নিয়ে যাবা, ঠিক আছে? 9.8 10 নিয়ে যাবা, সলিড মানে নিলে কি হবে, এই ম্যাথটা করা সহজ হবে। অপশনে দেখবা যে কাছাকাছি একটা অপশনই থাকবে। নিচের কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ নয়? আমরা জানি যে ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল, আগে দেখলাম। কিলোওয়াট আওয়ার নিচের কোনটির একক নয়? ক্ষমতা। আমরা জানি কিলোওয়াট আওয়ার হচ্ছে শক্তির একক, ঠিক আছে? এভাবে একটা জিনিসটা বুঝছো, যদি দেখাই, P = W/T, শক্তি W = P × T। P এর জন্য হচ্ছে ওয়াট, টাইম হচ্ছে সেকেন্ড। এই জিনিসটাকে করে কি, ওয়াটকে করব কিলোওয়াট আর সেকেন্ডকে করবো হচ্ছে আওয়ার, তো এটা বেসিক্যালি একই, ঠিক আছে? জাস্ট গুণ করে দিচ্ছে। তার মানে এটা সবগুলোই কাজের একক, শক্তির একক। নিচের কোনটি ক্ষমতার একক নয়? আচ্ছা, ক্ষমতার একক না হচ্ছে কি জুল। আমরা জানি ক্ষমতা = ওয়ার্ক বাই টাইম, পাওয়ার = ওয়ার্ক বাই টাইম। তো দেখো, হর্স পাওয়ার, এটা হর্স পাওয়ার বা এইচপি, এটা কিন্তু আমাদের ক্ষমতারই একটা একক। জুল পার সেকেন্ড, যে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড কি বলা হয় হচ্ছে কি ওয়াট, ঠিক আছে? সো ওয়াটও কিন্তু হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে জুল। জুল হচ্ছে শক্তির একক, আমরা জানি। ওয়াটের সাথে অশ্ব ক্ষমতার সম্পর্ক নিচের কোনটি? এটা একটা মুখস্থ মান, ঠিক আছে? সো 1 হর্স পাওয়ার = 746 ওয়াট, মানটা তোমার মনে রাখবে, এটা লাগবে। 1 হর্স পাওয়ার = 746 ওয়াট। কিলোওয়াট আওয়ার সাথে জুলের সম্পর্ক কি? কিলোওয়াট আওয়ার আছে, দেখি আমরা। আমরা জানি যে কিলোওয়াট মানে হচ্ছে দেখো 1000 কিলোওয়াট, মানে 1000 ওয়াট, ইন্টু আওয়ার, 1 ঘন্টা 3600 সেকেন্ড, ঠিক না? তো এখান থেকে কি বলতে পারি, 3600 আর 3টা শূন্য। তো আমরা চলো দেখি যে 1 2 3 4 5 6 7 6, 1 2 3 4 5 6, মানে 3.6 × 10⁶, ঠিক আছে? এত জুল হবে, মানে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান হচ্ছে এত জুল, গুণ করে দিলাম আমরা। পাম্পের সাহায্যে একটি ছাদের পানির ট্যাঙ্কে
পাম্পের সাথে পানির ট্যাঙ্কে 100 সেকেন্ড সময় ধরে 1000 কেজি পানি উঠানো যায়, গড় উচ্চতা যদি 20 হয় তাহলে ক্ষমতা কত? আমাকে গড় উচ্চতা বলে দিছে। তার মানে হচ্ছে যে আমরা করতাম না যে h/2 h/4, ঠিক আছে, মানে একটা পুকুরের হচ্ছে টোটাল সেন্টার অফ মাস দিয়ে করতাম, সেটা কিন্তু লাগবে না, কারণ আমাকে অলরেডি গড়টা বলে দিছে, গড় বের করা লাগবে না, সোজা কথা। আমরা কি করতে, ক্ষমতা দিচ্ছে, ক্ষমতার জন্য আমরা জানি যে পাওয়ার ইকুয়ালস টু W/T। এখান থেকে আমরা বলতে পারি যে mgh/T। তো দেখো 100 কেজি, জি হচ্ছে 9.8, গড় উচ্চতা বলে দিচ্ছে অলরেডি, সেটা হচ্ছে 20 মিটার। টাইম কত? টাইম হচ্ছে 100 সেকেন্ডস, মানে 100। তো এবার জাস্ট কাটাকাটি করলে আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে, দুটা কাটা 10 ইন্টু 20 ইন্টু 9.8, তার মানে আমার আসবে হচ্ছে, আমি আবার 9.8 কে 10 ধরবো, 10 10 100, মানে 2 শূন্য, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, মানে 2000, অলমোস্ট 2000 ওয়াটের কাছাকাছি কোন একটা মান আসবে, মানে 2 কিলোওয়াট। দেখো 1.96 কিলোওয়াট, ওই যে 9.8 ধরছিলাম, মানে 9.8 কে 10 ধরছিলাম, দেখো 1.96 কিলোওয়াট। 1000 কেজি একটি ভরের বস্তুকে ক্রেনের সাহায্যে এত বেগে ছাদের উপর উঠালে ক্রেনের ক্ষমতা কত? ক্ষমতার জন্য আমরা জানি যে P is equals to F into V, ঠিক আছে, ফোর্স ইন্টু ভেলোসিটি। আমরা বলতে পারি এখান থেকে M into G into V। এখান থেকে কি বলা যায় দেখো, এখান থেকে বলা যায় হচ্ছে মাস হচ্ছে 100, G হচ্ছে 9.8, আর V হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 0.1 কে তুমি যদি ভাগ করো, মানে 1/10 চলে আসবে আমার 10 ইন্টু 9.8। এখান থেকে তুমি বলতে পারো অ্যান্সার হচ্ছে 98 ওয়াট। 15 ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? আমরা জানি যে ক্ষমতা বলতে কি বোঝায়, দেখো বোঝায় যে W/T, তার মানে 15 জুল পার 1 সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 15 জুল কাজ। তার মানে কি বোঝায় দেখো, 1 সেকেন্ডে 15 জুল কাজ। এই যে 1 নম্বরটা উত্তর, 1 সেকেন্ডে 15 জুল কাজ। 20 কেজি ভরের একটি বালক প্রতি 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ড উঠতে পারে। আচ্ছা, টোটাল কাজ কত বলছে আমাকে? তার মানে তোমার বের করতে হবে কত? বের করতে হবে হচ্ছে কি mgh। মাস হচ্ছে 20 কেজি, জি হচ্ছে 9.8, উচ্চতা কত বলছে দেখো, যে 25 সেন্টিমিটারের 20টা সিঁড়ি, তার মানে হচ্ছে 25 মানে হচ্ছে 1/4, মানে 0.25 আর কি, ঠিক আছে, 25 সেন্টিমিটার ইন্টু 20, 20টা সিঁড়ি কত আসতেছে আমার দেখো, 20 ইন্টু 9.8 ইন্টু 5, ঠিক আছে। এখান থেকে পাচ্ছি দেখো 5 20 100, মানে 100 ইন্টু 9.8, এখান থেকে আসবে আমার 980 জুল। দেখো মেডিকেল 19-20 কোয়েশ্চেন, সিম্পল ম্যাথ, ছোটখাটো ম্যাথ, জাস্ট গুণ করে দিলে হয়ে যাচ্ছে। এই ধরনের ছোট্ট ম্যাথ কিন্তু পরীক্ষা আসে। বালকটির ক্ষমতা হচ্ছে, আমাকে একটু বললাম কি যে 980 হচ্ছে আমার কাজ কতক্ষণে করে, 10 সেকেন্ডে করে, তার মানে আমার এখানে W/T করলেই হয়ে যাচ্ছে 980 ডিভাইডেড বাই 10, 98 ওয়াট। নিজের কোনটি ক্ষমতার মাত্রা? ক্ষমতা আমরা কি জানি? ক্ষমতা আমরা জানি W/T, ঠিক আছে। W জন্য দেখো, W জন্য আমরা জানি যে F.S ডিভাইডেড বাই T, F এর জন্য M ইন্টু A ইন্টু S ডিভাইডেড বাই T, মাসের জন্য মাস, ত্বরণের জন্য হচ্ছে LT ইনভার্স 2, দূরত্বের জন্য হচ্ছে L ডিভাইডেড বাই টাইমের জন্য হচ্ছে আবার T। তার মানে কি পাচ্ছ তুমি, M L স্কয়ার T ইনভার্স 3, ঠিক আছে, M L স্কয়ার T ইনভার্স 3, 3 নাম্বার হচ্ছে অ্যান্সার। 250 কেজি ভরের বস্তুকে ক্রেনের সাহায্যে এত বেগে, তো আসো আমরা আবার করি, P is equals to F into V, তার মানে হচ্ছে mgv, মাস কত 250, জি হচ্ছে 9.8, বেগ দেখো 0.1,
তার মানে দেখো মানটা কত, 250-এর কাছাকাছি হবে। এটা 10 ধরলে 0.1 আর 10 কাটাকাটি চলে যায়, 250-এর আশেপাশে হবে। এই দেখো 245, ঠিক আছে? আচ্ছা, ক্ষমতা, বল আর বেগের মধ্যে সম্পর্ক আমরা জানি যে P = F × V, আগে দেখলাম। 60 কেজি ভরের এক লোক 30 মিনিটে 600 মিটার উচ্চতা উঠতে পারে, তার কাজ করার ক্ষমতা কত? আচ্ছা আমরা করি, আমরা জানি যে W/T = mgh/T, মাস হচ্ছে আমার 60 কেজি, মানে 60, জি হচ্ছে 9.8, হাইট কত বলছে 600 মিটার, টাইম কত বলছে 30 মিনিট, তার মানে 30 × 60 এত সেকেন্ড। 60 কাটা যাচ্ছে এখান থেকে, একটা জিরো কাটা, 3/60 আমার আসবে হচ্ছে গিয়ে 20, 20 আর 10-এ 200, মানে 200-এর কাছাকাছি কোন একটা মান আসবে। দেখো এই যে 200-এর কাছাকাছি কোনটা আছে আমার এখানে, 196, ঠিক আছে? 200-এর কাছাকাছি। বুঝছো তো কি করবা, সবসময় কাজ করবে কি 9.10 ধরবা, একটা সলিড মান আসবে, সলিড মানের কাছাকাছি একটা অ্যান্সার আসবে, সেটা হচ্ছে অ্যান্সার। আমাদের ক্যালকুলেটর নেই, এটা হচ্ছে আমাদের ম্যাথ করার ওয়ে, উইদাউট ক্যালকুলেটর। আচ্ছা, 100 কেজি ভরের একটি পাথরকে ক্রেনের সাহায্যে এত মিটার বেগে ছাদের উপর ঢালে, ক্রেনের ক্ষমতা কত? সেম ম্যাথস, P = F × V, করবো হচ্ছে mgv, মাস হচ্ছে 100, জি হচ্ছে 9.8, আর ব্রেক কত বলছে আমাকে 0.1, সো 0.1, তো 0.1 × 100 মানে 10 × 9.8, আমরা 98 ওয়াট, 98 ওয়াট, এই যে 98 ওয়াট আছে ক্ষমতা। ডেন্টাল 17-18 কোশ্চেন দেখছো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি তপন স্যারের অনুশীলনের এমসিকিউ গুলো, যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো। দেখতে দেখতে আমাদের সবগুলো করা শেষ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।